বিভেদ নয়, দেশ গঠনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে $280 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম গত 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, গণতন্ত্রের সঠিক চর্চা হয়নি। বিগত সরকারের আমলে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM আল আবদুল্লাহ, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছে, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গণতান্ত্রিক যুদ্ধ ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথ রেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থ। দর্শক, আমাদের রাজনীতিবিদরা কখনো ব্যর্থতার কথা স্বীকার করেন না, নিজের না, দলের না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি ব্যর্থতার কথা স্বীকার করলেন। তিনি বলছেন, ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে। সত্য। কেন বলছেন এই কথা? এর একটা কারণ আছে। সাম্প্রতিক সময়ে যে রাজনীতিতে যে বিভাজন, হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে যে বিভাজন এবং অবিশ্বাস, তার প্রেক্ষিতেই তিনি এই কথা বলছেন। কি বলেছেন? বলছেন যে আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। বলছেন যে ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথরেখা দেখাবে, এই জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে। খুব কঠিনভাবে কিন্তু কথাটি বললেন তিনি। দিনাজপুরের সরকারি কলেজের অর্থনীতি বিভাগের একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। কি বলছেন আরো? যারা রাজনীতি করছি, আমাদের ব্যর্থতা 53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময় দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি এবং নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। খুবই কঠিন কথা, এবং এ ধরনের স্বীকারোক্তি সাধারণত কেউ বলেন না। তিনি বলছেন, আমরা যে গর্বিত জাতি, কিছুদিন আগেও সেটা বলতে পারিনি। এখন আবার সেই আশা জেগে উঠেছে। আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার, আমরা সেই চেষ্টা করছি। আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথরেখা দেখাবে, এই জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে। বিএনপির মহাসচিব বলছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। 15 বছর ভোট দিতে পারিনি। এ কেমন গণতন্ত্র, যেখানে মানুষ তার অধিকার প্রয়োগ করার সুযোগ হারিয়ে ফেলে? বাংলাদেশে পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত। যদি সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সত্যিকার গণতন্ত্র লাভ হবে, আমরা অধিকার অর্জন করতে পারবো। দেশে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলছেন, আজকে সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেরা, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে, দীর্ঘদিন অস্বাভাবিক, অমানবিক নির্যাতন সহ্য করেছেন। আমাদের 800 নেতা কর্মীকে গুম করা হয়েছে, 60 লাখের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 800 নেতা কর্মীকে গুম করা হয়েছে, মানে হিউজ নাম্বার। কি ভয়ঙ্কর অবস্থায় আমরা পার হয়েছি। আজ নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি না আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারিনি বা পারছি না। সংশ্লিষ্ট সবার কাছে আবেদন, জনাব, আসুন আমরা উঠে দাঁড়াই, সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্মাণ করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করি। দর্শক, এই পুরো বক্তব্য আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বলবো যে একটু ব্যতিক্রম ধরনের, রাজনীতির বাইরে দেশ নিয়ে, জাতি নিয়ে, ভবিষ্যতের রূপরেখা নিয়ে কিন্তু একটু দার্শনিক স্টাইলের একটা বক্তব্য, এবং এইগুলি দরকার আছে। আমরা শুধু রাজনীতি করতে, মানে বক্তৃতা মানে অন্য পক্ষকে ঘায়েল করা, অন্য পক্ষর বিরুদ্ধে প্রতিহিংসা জাগায় তোলা, এই সমস্ত করি, যেটা শেখ হাসিনা 15 বছর চর্চা করেছে। মানে বক্তৃতা দিতে উঠলেই প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে কটূক্তি করা যায়, সেই কথাগুলি তিনি বলতেন বারবার। আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্নভাবে কথা বললেন, এবং এটাই দরকার এখন। বিএনপির মহাসচিব বলছেন, আমাদের তরুণরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বাংলাদেশ নির্মাণে মতামত দিচ্ছে দেখে মনে হলো অমিত সম্ভাবনাময় আমাদের ছেলেমেয়েরা। তারা দেশপ্রেমের কথা, পরিবর্তনের কথা বলছেন। সত্যিকার অর্থে বাংলাদেশ নির্মাণ করার একটা পথ তারা দেখতে পারেন।
সুতরাং নেতিবাচক চিন্তা করলে হবে না, আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্য দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তা করি না কেন, যদি দেশপ্রেম থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগ যেন সদ্ব্যবহার আমরা করতে পারি। যাক, অনেক বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। যে শুরুতেই বলেছেন যে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে, তার মানে আমরা এখনো ঐক্যবদ্ধ হয়নি। গণতন্ত্র এসছে, সেই গণতন্ত্রের পথ ধরে ঐক্যবদ্ধভাবে যে দেশ নির্মাণ করবো সেই কাজটা আমরা এখনো করতে পারিনি। দর্শক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুই দল একেবারে বাকযুদ্ধের মুখোমুখি। এবং গত এক সপ্তাহে ভেতরে ভেতরে তোষের আগুন যে চলছিল, সেই তোষের আগুন প্রকাশ্যে চলে এসছে। এখন পর্যন্ত বাকযুদ্ধের মধ্যেই আছে, বাহুযুদ্ধের মধ্যে এখনো যায়নি, যাবে এরকম আশঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি তাদের দিক থেকে ইগোস্টিক জায়গা থেকে তারা নড়ে চড়ে উঠেছে এবং বিএনপির প্রথমে শুরু করলেন মুখ ফুটে জামাতের নাম বলে, সেটা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যিনি দীর্ঘ সময় জামাত ইসলামী শিবিরের সঙ্গে ফাইট করেছেন বলেই ইতিহাস বলে। তারপর একে একে বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন তারাও, বিএনপি মহাসচিব বলা যায় অনেকটাই, সেখানে বলা যায়, বোঝা যায় যে বিএনপির হাইকমান্ড, আরো যদি বলি উপরে, বেগম খালেদা জিয়ার নিশ্চয়ই নলেজে আছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নলেজে রেখেই কথাবার্তা চলছে, বা এই যে বিএনপি তীরগুলো ছুটছে, পাল্টা জবাবও জামাত ইসলামী দিচ্ছে, একেবারে চুপ করে আছে তা বলা যাবে না। আমি যেদিন কথা বলছি 2 জানুয়ারি 2025, সেই দিনও, এর আগের গুলো আপডেট আপনাদেরকে দিয়েছি, সেই দিনও বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব, তিনি নির্বাচনের জন্য মূলত জোর দিয়েছেন, কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা, তিনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সিলেটের দলীয় এক অনুষ্ঠানে আবারও জামাতের দিকে নানান অভিযোগের তীর ছুড়েছেন এবং খুব শক্তভাবে কথা বলেছেন। যদিও এসবের প্রতিক্রিয়া এখন জামাত ইসলামী জানেন। ছাত্রদল সাধারণ সম্পাদক তার আগের দিন তিনিও মন্তব্য করেছেন, নাসিরউদ্দিন নাসির বলেছেন শিবিরের যে সম্মেলন সেটা পাতানো নাটক, হাস্যকর। কারণ হচ্ছে শিবিরের যে কাউন্সিল হয়েছে, কাউন্সিল একটা আনুষ্ঠানিকতা, তার আগেই তারা প্রি প্ল্যান ভাবে তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা নির্ধারণ করে রাখে। যে 2 তারিখে যা হয়েছে, 2 জানুয়ারিতে যা হয়েছে, তা হচ্ছে সংক্ষেপে আমি বলে নিই, তারপর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। সেটা হলো বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তিনি একদম স্টেট কাট বলছেন যে স্বাধীনতা বিরোধী কারো কোনো বক্তৃতা বা কোন রকম কথাবার্তা, তাদের কোনো নসিহত যদি বলি তাও ভুল হবে না, বা তাদের কোনো প্রেসক্রিপশন, সেটা তারা শুনতে রাজি নয়। তিনি বারবার প্রশ্ন তুলেছেন যে জামাত নেতারা কোন সেক্টরে কার আন্ডারে যুদ্ধ করেছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন, যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন এবং তিনি সাহসিকতার সাথে অংশ নিয়েছেন। কিন্তু জামাত নেতারা কবে কোথায় কি করেছে, তিনি জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে আপনাদের একবার ক্ষমা করা হয়েছে, কিন্তু বারবার একই ভুল করবেন কিনা। 71, 75 এবং 7 নভেম্বর সেই সময় পরাজিত শক্তিরা, তারা বিএনপিকে টলাতে পারবে না, জনগণ বিএনপির সঙ্গে আছে বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। মিস্টার গয়েশ্বর আরো সাবধান করেছেন যে এইসব বিষয়ে তারা যে কোনো ভাবেই প্রতিহত করার ক্ষমতা রাখেন। রুহুল কবির রিজভী আহমেদ, তিনি আবারও জামাতকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামাতের এই অবস্থান নিয়ে, 71-এ তার ভূমিকা নিয়ে কঠোরভাবে সমালোচনা, জামাতের নাম ধরে বিএনপি নেতারা বলছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের মাধ্যমে হওয়া যে সম্ভাব্য রাজনৈতিক দল জাতীয় নাগরিক ঐক্যের মাধ্যমে, তারা কি চাচ্ছে, কেন তারা এই ঘোষণা পত্র নিয়ে আসতে চেয়েছিল। বলছেন যে এর আগেও তো আন্দোলন হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-এ অনেক মানুষ প্রাণ দিয়েছে, আমরা সেই 90 আন্দোলনের জেনারেশন। সেই সময় তারপর ক্ষমতা এসছে কারা, রাজনৈতিক দল। সিপাহী বিপ্লবের যে সিপাহী জনতার যে বিপ্লব হয়েছিল, তারপর সেই বিপ্লবে জনতা থাকেন, কিন্তু কারা সেখানে পরে, বিপ্লব শেষ হওয়ার পরে কারা ক্ষমতায় এসছেন, এই কথাগুলো। ইভেন 15 আগস্টের কথা তারা বলছে যে 15 আগস্টের পরে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদের মাধ্যমেই সরকার গঠন হয়েছিল। তাহলে এখন কেন এগুলো বলা হচ্ছে? বিএনপির প্রশ্ন, ছাত্রদের প্রথম যে 8 দফা ছিল, এই 8 দফায় বিপ্লব, দেশ সংস্কার, দেশ উদ্ধারের কোনো দাবি ছিল না। বিএনপি যখন 1 দফার দাবি ঘোষণা হলো, তখন বিএনপি তাকে সমর্থন দিল। তিনি ক্যাটাগরিক্যালি জানিয়েছেন কিভাবে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হলো, কিভাবে তারেক রহমান রেসপন্স করেছেন, সেই জিনিসগুলো গয়েশ্বর চন্দ্র রায় তুলেছেন। আমি বেশ কিছু কন্টেন্টে বলেছি এটা কি শুধুই মসনদ দখলের লড়াই। বিএনপির পক্ষ থেকে আরো যেটি কঠোর সমালোচনা করা হয়েছে, বলা হচ্ছে যে জামাতের আমির যেটা বলেছেন ডক্টর শফিকুর রহমান, যে বাংলাদেশ একমাত্র দেশপ্রেমিক শক্তি হচ্ছে জামাতে ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী।
এখন সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির অনেকেই বলছেন যে তাহলে 71-এ জামাতের এই দেশই যেটা দিয়ে প্রতিষ্ঠিত হলো সেটাই জামাত কেন বিরোধিতা করেছিল? যেখানে এই দেশেরই জামাত বিরোধিতা করেছে সেখানে কেন তারা এখন এই দেশকে দেশের প্রেমিক বলছেন? তারা বিএনপি বলছে এটা হাস্যকর কথাবার্তা, এবং এই সমালোচনা জামাতকে নিতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রেই। যাই হোক, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে, আমি কিন্তু সবগুলো কথাই পত্রপত্রিকার রিপোর্টের রেফারেন্স ধরে বলছি, আমরা প্রশ্ন রাখতে চাই যে মসনদের জন্য, ক্ষমতার জন্য এই যে দীর্ঘ সময়, প্রায় আমি যদি বলি 2 যুগ জামাত এবং বিএনপি, 2 দশক জামাত এবং বিএনপি একসাথে ছিল, একসাথে ক্ষমতায় ছিল। যেমন বিএনপি এখন আফসোস করছে, বিএনপি হাপিত্তিশ করছে কোন কোন জায়গায় যে বিএনপির কাছে শোয়ার হয়ে জামাত ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতার স্বাদ গ্রহণ করেছিল, তখন ক্যারিশমাটিক মিরাকেল কোন চেঞ্জ জামাতের দায়িত্বে যে মন্ত্রণালয়গুলো ছিল সেগুলো ছিল কিনা, নাকি ট্রেডিশনালি চলে গেছে? তাহলে এখন ক্ষমতার জন্যই জামাতকে এমন করছে কিনা? আবার যারা জামাত সমর্থক তারা বলছেন বিএনপি তো অনেকবার সুযোগ পেয়েছে দেশ শাসনের, দোষ পরিচালনার, কিন্তু বিএনপি আসলে কি করেছে? একে অন্যের প্রতি চাঁদাবাজির অভিযোগ করছেন, দখলদারিত্বের অভিযোগ করছেন। বিএনপি বলছে যে ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান জামাত ইসলামী দখল করে নিয়েছে, জামাত বলছে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে। দেখেন, জামাত বিএনপির এমন একটা সিচুয়েশন যেখানে এখন শিক্ষা প্রতিষ্ঠান দখল 2 দলের জন্য একটা মর্যাদার লড়াই হয়ে গেছে কিনা। জামাতের আমির স্টেট জামাতের শিবিরের সম্মেলনে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যেন অস্ত্র নিয়ে না ঢুকতে পারে, মাস্তানি না করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, সেখানে শিবিরকে ভূমিকা রাখতে হবে। আদতে ক্যাম্পাসের মাঠ দখল জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, এই দুইটার একটা কনফ্লিক্ট অনেক পুরনো। জামাতের আমির যে বলছেন অস্ত্র নিয়ে কে দখল করতে চায় বা পারে, আপনারা খুব ক্লিয়ার বুঝেন মাঠে তো আওয়ামী লীগ নাই, তাহলে একমাত্র বিএনপি বা ছাত্র দল আছে। ছাত্র দল কি একটু কোণঠাসা কিনা? কোণঠাসা বলেই কি শিবিরের কাউন্সিল নিয়ে ছাত্র দল সাধারণ সম্পাদক আগ বাড়িয়ে কথা বলেছেন, যেটা রিয়েকশন আবার শিবিরের নতুন সেক্রেটারি, তিনি বেশ ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের একটি কবিতায় তারা ধৈর্য এবং সংঘাত চাল্লা এরকম ভাবেই দিয়েছেন। অনেক পত্রপত্রিকা রিপোর্ট করছে যে বিএনপি গায়ে পড়ে কারোর সঙ্গে ঝগড়া লাগবে না, কিন্তু ভেতরকার টিউনিং আমরা যাদের সঙ্গে কথা বলছি আমরা দেখেছি টিউনিংটা একটু বোধহয় অন্যরকম, যে গায়ে তাদের পড়লে পরে তারা কেউ ছাড়বে না। ওই যে এখনই ঘুরিয়ে বলছেন যে বিএনপির সেই সামর্থ্য আছে যেটা দিয়ে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এখন এই জামাত বিএনপি একে অন্যকে কি আগামী নির্বাচনে শুধু তারাই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা, যে আওয়ামী লীগ মাঠে নাই বা আওয়ামী লীগকে সামনে নির্বাচন করতে দেওয়া হবে না, আনুষ্ঠানিক বাধা না থাকলেও অনানুষ্ঠানিক ভাবে যেটা বাংলাদেশের ট্রেডিশন বাধা দেওয়া হয়, সেরকম ক্ষেত্রে ফাঁকা মাঠে কে গোল দিবে? দেবীর জনপ্রিয়তা আছে নিঃসন্দেহে, কোনো রকম কোনো ডাউট নেই, জামাত নিয়েও ডাউট নেই, জামাতের একটা বড় গ্রহণযোগ্যতা বা বড় সাপোর্টার গ্রুপ আছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথের কাটা এখন বেশি হয়ে আসছে কিনা, যখন জামাত তাকে চ্যালেঞ্জ করছে, সেই জায়গা থেকেই কি বিএনপি ঘরে বাইরে দু রকমের যুদ্ধ, ঘরে বাইরে বলতে আমি বোঝাচ্ছি যে রাজনৈতিক ময়দান এবং পাশে আন্তর্জাতিক মহল এবং পরোক্ষভাবে ইন্টারিম গভর্নমেন্ট, তারা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে চায়, সমর্থন জানিয়েছে, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি বারবারই তাদেরকে বলা হচ্ছে, যে গতকাল যেরকম বলেছে যে যদি নির্বাচন প্রলম্বিত করা হয় তাহলে পরিণতি শেখ হাসিনার মতো হবে। এই সব কিছু মিলিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে খুব ডিপ খেলা যে খেলবে সেই জিতবে। তবে পরিস্থিতি ভালো না এটা অনেকেই মনে করেন, যে এই জিনিস মাঠে ময়দানে গড়ালে পরে আওয়ামী লীগের সমর্থকদের ভূমিকা কি হবে? কেউ কি আওয়ামী লীগকে টেনে নিবে? কেউ কি তার নিজের শক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে টেনে নিবে? অথবা আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা এখন ফুসফাস বের হয় তাদের কাঁধে বন্দুক রেখে কেউ কি কিছু করার চেষ্টা করবে? দেখবেন গুঞ্জন এরকম জায়গায় আছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা আছেন তাদের কাছেও আওয়ামী লীগ এখনো একটি খুব আড়ালের শক্তি, একটা ভৌতিক শক্তির মতো কিনা। আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল, তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না। সংগ্রামী ভাইয়ের আমার, যে চেতনায় ৭১, সেই চেতনার নামে বাংলাদেশে
আওয়ামী লীগ যা করেছে এটি ৭১-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই ৭১-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে, তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। বিএনপি জানে না বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের পৃষ্ঠপোষক কে? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিভিন্ন কথায় কর্মে প্রকাশ হচ্ছে, সরকারের কথায় কর্মে প্রকাশ হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের কথায় প্রকাশ হচ্ছে যে বিএনপিকেও একটা মাইনাস করবার পরিকল্পনা আছে। এই বিষয়টি বিএনপি বুঝতে পেরেছে। বুঝতে পারবার কারণে বিএনপি নানাভাবে তাদের অগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করছে এবং বিরোধিতা করে সফল হচ্ছে। এই জন্য আজকে এই জায়গায় আমি বিএনপিকে অশেষ ধন্যবাদ দিতে চাইব যে রাজনীতির শক্তিটা হচ্ছে এটাই। অন্যায়, অপরাধমূলক এবং দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে বিএনপি আজকে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে একাধিকবার। মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে বিএনপি বিরোধিতা করেছে, বিরোধিতা করে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। কারণ রাষ্ট্রপতি অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতো এবং সংবিধান নাই হয়ে যেত। নাই হয়ে গিয়ে যেটি হতো যে এরা একটি বিপ্লবী সরকার করত এবং বিপ্লবী সরকারটি অনির্দিষ্টকালের জন্য, সীমা পরিসীমাহীন সময়ের জন্য দেশ শাসনে এবং জগদ্দল পাথরের মতো চেপে বসত। দ্বিতীয়বার যে কাজটি করলো বিএনপি, যে জুলাই ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এই ঘোষণাপত্রের বিরোধিতা করলো। বিরোধিতা করবার কারণে ছাত্র সমন্বয়করা 31 ডিসেম্বর যেটি করতে চেয়েছিল সেখান থেকে পিছু হটলো। পিছু হটে এটির দায়িত্ব নিল বর্তমান সরকার। এখন সরকার কি করবে? সরকারও যদি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে চায়, বিএনপি সেখানেও বিরোধিতা করবে। এই জায়গা থেকে বিএনপি এই রাজনীতিহীন বর্তমান যে বড় যে দলগুলো, সেই দলগুলোর রাজনীতিহীন সময়ে বিএনপি কিন্তু একাই ঠেকিয়ে দিল। যারা আওয়ামী লীগ করেন তারাও বিএনপির এই কৃতিত্বকে সাধুবাদ জানাবেন। বিএনপি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আওয়ামী লীগ নিয়ে বিতর্ক থাকতে পারে, আওয়ামী লীগের সাফল্য থাকতে পারে, বিএনপির সাফল্য থাকতে পারে। এই যে আজকে রাজনীতির এই ক্রান্তিকালে এটি কিন্তু বিএনপির একটা বিরাট সাফল্য। বিএনপি একটা অন্যায়কে ঠেকিয়ে দিতে পেরেছে অন্তত পক্ষে। তবে বিএনপি উপলব্ধি করছে মর্মে মর্মে যে তাদেরকেও মাইনাস করবার একটা প্রচেষ্টা হচ্ছে। এই যে উপলব্ধি করতে পারা, এই বুঝতে পারাটাই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান। বিএনপির এটি একদম ক্লিয়ার বুঝতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার, যে তাদেরকে মাইনাস করবা এবং আগামীতে তাদেরকে ক্ষমতায় যাবার বা ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবার সুযোগ এই সরকার দেবে না। এবং এই সরকারের সঙ্গে যারা আছে, এই যে সমন্বয়করা এবং রাজনৈতিক দল জামাত সহ এই ধরনের যে দলগুলো আছে, এরা কিন্তু কোনোভাবেই চাইবে না বিএনপি সামনের দিনে রাষ্ট্র ক্ষমতায় যাক। এবং এই না চাওয়াটা বিএনপি বুঝতে পেরেছে। এই বুঝতে পারবার কারণেই এদের কর্মকাণ্ডের বাধা হচ্ছে। বাধা হচ্ছে মানে দেশের জন্য মঙ্গল। কারণ দেশ এরা যেভাবে চাইছে, এরা বাংলাদেশ বিরোধী একটা কিছু চাইছে, মুক্তিযুদ্ধ বিরোধী একটা কিছু চাইছে। আজকে আওয়ামী লীগ নেই, সেই জায়গায় বিএনপি দারুণ দুর্দান্ত ভূমিকা পালন করছে। এ নিয়ে গত পরশু 30 ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির
গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে। তারেক রহমান ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন এবং বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যের অভিমত যে বিএনপিকেও মাইনাস করবার একটা প্রচেষ্টা চলছে। অর্থাৎ এই অভিমতটা এটি প্রমাণ করে যে হ্যাঁ চলছে কিভাবে? জামাত আছে, বৈষম্য বিরোধী, ছাত্র, নাগরিক কমিটি ইত্যাদি, এগুলো কিন্তু সব জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাজ। এটি বিএনপি বুঝতে পারছে। আমি খানিক আগে বললাম এটি হচ্ছে বিএনপির সাফল্য। এখন কাজ হচ্ছে সামনে আরো এ ধরনের সংকট সৃষ্টি করবে। যেমন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে সামনে এরা সংখ্যানুপাত নির্বাচনের একটা ধোঁয়া তুলবে এবং সেটি বাস্তবায়ন করতে চাইবে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাটি কি? ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আসন পাওয়া। যেমন একটা দল, কোন একটা রাজনৈতিক দল মাত্র 2% ভোট পেল, এই 2% ভোটের বিনিময়ে সে 6টি আসন পাবে। কোনো প্রার্থী বিজয়ী হওয়ার দরকার নেই, মানে প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার দরকার নেই, ভাগ পাবে 6টি আসন। অর্থাৎ ভাগ বাটোয়ার রাজনীতির দিকে ধাবিত হবার একটা সংকট আসবে। এই সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে যখন আলোচনা চলছিল, কিছুদিন আগে যে আলোচনা হচ্ছিল, বিএনপি ছাড়া সবাই এর পক্ষে। কারণ বিএনপি ছাড়া বড় রাজনৈতিক দল তো নেই। বিএনপি একাই নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে, আওয়ামী লীগ একাই নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে, কাউকে লাগে না প্রধান বড় দুই রাজনৈতিক দল। কিন্তু জামাত ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে না, কিংবা অন্যান্য ছোট দল যাদের কোনো ভোট নেই তারা কিন্তু ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে না, কিংবা সংসদে তাদের প্রতিনিধি যাবারও ক্ষমতা রাখে না। কিন্তু তারা সংসদে যাবার প্রচেষ্টা থেকে তারা সংখ্যানুপাতিক নির্বাচনের একটা ধোঁয়া তুলবে সামনের দিনগুলোতে। এবং এই যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে ছাত্রদের নেতৃত্বে, তারাও এতে সমর্থন দেবে বা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেটি আলাপ হয়েছে, এই যে হঠাৎ করে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে, যে এদের পৃষ্ঠপোষককে, এদের কোনো পৃষ্ঠপোষক নাকি পাচ্ছে না বিএনপি, দৃশ্যমান নয়, এমন আলাপও হয়েছে। আবার বিএনপির স্থায়ী কমিটির কেউ কেউ সন্দেহ করছে দীর্ঘদিনের মিত্র শক্তি জামাতকে। যে বা যিনি যে চৌকস স্থায়ী কমিটির সদস্যটি সন্দেহ করছেন তার সন্দেহটি শতভাগ সঠিক। এদের পৃষ্ঠপোষক জামাত। আজকে এই মুহূর্তে এই জায়গায় এসেও যদি আমরা না বুঝতে পারি এটি, তাহলে বড় ধরনের ভুল হয়ে যাবে। এই যে দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্রের দিনটি ঘোষণা করা হলো, সেটি কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে ট্যাগ করে করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ মিনারে ঘোষণাপত্রের ডাক দিয়েছে, ঘোষণার ডাক দিয়েছে। কারণটা হচ্ছে যে শুধুমাত্র শিবির ছাড়া তাদের কোনো বৈঠকে এখন কোনো রাজনৈতিক দল আসে না, কিংবা ছাত্রদের ডাকলেও তারা আসে না। কিন্তু তারা মনে করছে যে আমাদের বৈঠকে বা আমাদের ডাকে যেহেতু কেউ আসে না, সেহেতু শিবিরের সাথে ট্যাগ করে যদি আমরা কর্মসূচি দিই তাহলে আমাদের উপস্থিতি অনেক বেশি হবে। এই ঘটনা এবং নানা সিম্বল থেকে বোঝা যায় যে এটি হচ্ছে জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাত মূল সংগঠন, এর সাথে তাদের ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির, এবং আরো আছে এবি পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা মিলিয়ে কিন্তু জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এবং জামাত গ্রুপের প্রযোজনা এইসব নাটক, এটি বিএনপির বুঝতে হবে। এই বুঝতে পারাটাই কিন্তু সফলতা, এবং সামনে সফলতা আসবে। আবারও বলছি, বিএনপিকে বা আপনাদেরকে, আপনারা যারা বিএনপি করেন, আপনাদেরকে যে মাইনাস করবার প্রক্রিয়া চলছে, এটি নিশ্চিত হন, নিশ্চিত থাকুন। এবং আরেকটি কথা সাথে বলতে হয়, আপনারা যে মাঠে ঘাটে আপনাদের নেতাকর্মীরা, তৃণমূল নেতাকর্মীরা এখন পর্যন্ত যে তাণ্ডব চালাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার করছে, এটি কিন্তু নজিরবিহীন। সবার কিন্তু মনে থাকছে কে কাকে অত্যাচার করছে। এই অবস্থা তো থাকবে না, আওয়ামী লীগও ফিরে আসবে। আপনি হয়তো আওয়ামী লীগের বাড়ি পুড়িয়েছেন, আওয়ামী লীগের হয়তো দরজা ভেঙেছেন, গেট ভেঙেছেন, কিন্তু আপনার বাড়ি ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যেতে পারে, সামনের দিন এমন আসতে পারে। কাজেই